অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানো ঠিক কত বড় জয়, এটা অনেক ক্ষেত্রেই আমরা এই মুহূর্তে হয়তো অনুধাবন করতে পারবো না। 5, 7, 10 বছর পরে গিয়ে হয়তো বুঝতে পারবো এই জয়টা আসলে এভারেস্টের সমান জয় বাংলাদেশের প্রেক্ষাপটে। যে বাংলাদেশ জিম্বাবুয়েতে গিয়ে 3 দিনে ইনিংস ব্যবধানে হেরেছে, অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 54 রান অল আউট হয়েছে, সেই দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টপমোস্ট টিমকে কোন রকম পাত্তা না দিয়ে হারিয়ে দেবে, এটাকে আসলে বিশ্বাস করা সম্ভব? অলৌকিক, অবিশ্বাস্য, অবিস্মরণীয় এক জয় এটা বাংলাদেশের জন্য। কোন অস্ট্রেলিয়া? যে অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতেছে, যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এই 3টা অ্যাওয়ে সিরিজে ড্র করা দূরের কথা সবগুলো ম্যাচ জিতেছে, সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে এবং কোনো রকম পাত্তা না দিয়ে হারিয়েছে। বাংলাদেশ এর আগে সেনা কান্ট্রিগুলোতে 26টা ম্যাচ খেলে একটা মাত্র টেস্ট জিতেছিল, সেটা মাউন্ট মাঙ্গানুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং এই জয়টা আসলে ঠিক কত বড় সেটা আরেকটা তথ্যে বোঝা যায়। গত 15 বছরের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই 2 দেশে টেস্ট জেতা একমাত্র এশিয়ান দল বাংলাদেশ। পাকিস্তান অস্ট্রেলিয়াতে সবশেষ টেস্ট বোধহয় জিতেছিল 30 বছরের বেশি সময় আগে। নিউজিল্যান্ডে ভারত সবশেষ জিতেছিল 2009-10-এ। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াতে কোনোদিন জেতে নাই। অথচ শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত 3টা দেশই টেস্ট কালচার বা টেস্ট ক্রিকেটের হিস্ট্রি বা অ্যাচিভমেন্ট হিসেব করলে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। হ্যাঁ, আপনি বলতেই পারেন বাংলাদেশকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে, স্টিল এই বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্ম করলো, এটা না সারা জীবন মনে রাখার মতো। বাংলাদেশ ক্রিকেটের যে গ্রেটেস্ট এভার উইন, ক্যাপ্টেন নিজেও বলেছেন, আমিও সেটা মানি, এবং বেশিরভাগ মানুষ হয়তো এটা মানবেন যে এরকম জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে অবিশ্বাস্য। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কে? হাসান মাহমুদ। প্রত্যাশিতভাবে যেভাবে তিনি বল করেছেন। মিরাজ, তিনিও ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন। এই যে অমূল্য 65 রান করলেন ফার্স্ট ইনিংসে, টেইলেন্ডারদের নিয়ে যেভাবে ব্যাট করলেন, যেভাবে রানটাকে 426 পর্যন্ত নিয়ে গেলেন, যেখানে 350-তেও বাংলাদেশ অল আউট হতে পারত। 220+ লিড আর 130-40 লিড, দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। মিরাজকে ক্রেডিট দিতে হবে। মিরাজ 66 রান দিয়ে যে 5 উইকেট নিলেন, ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর। মিরাজও ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন, কিংবা তানজিদ তামিমের 100, কিংবা নাজমুল হোসেন শান্তর 84। শান্তর কথা স্পেসিফিক্যালি আলাদা করে বলতে হয়। যেভাবে প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি করেছেন, যে অ্যাটাকিং মাইন্ড সেট আপ নিয়ে দলকে পরিচালনা করেছেন, শান্তর প্রশংসা আপনি যত কম করবেন তত কম হবে। এবং বাংলাদেশের আর কোনো ক্যাপ্টেন টেস্ট দলকে এভাবে প্রোঅ্যাক্টিভলি অ্যাটাকিং মেথডে বড় টিমের এগেইনস্টে পরিচালনা করতে পেরেছে কিনা, প্ল্যান ওয়াইজ এক্সিকিউট করতে পেরেছে কিনা, এটা আপনি মনে করতে পারবেন না। এখনই শান্তকে বাংলাদেশের বেস্ট এভার টেস্ট ক্যাপ্টেন অনেকেই হয়তো বলে দিতে পারবেন, কিন্তু সেটা বলা না বলা যার যার পছন্দ। শান্ত যেভাবে টেস্ট দলটাকে নিয়ে পারফর্ম করছেন, সেটা এক কথায় অসাধারণ। অস্ট্রেলিয়া সবশেষ 13 টেস্টে বোধহয় 11টাই জিতেছে, আর বাংলাদেশও সবশেষ 3.5 বছরে 12টা টেস্ট জিতল। বাংলাদেশের এই জয়টা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে নতুন একটা মর্যাদার জায়গায় নিয়ে গেল, নতুন একটা সম্মানের জায়গায় নিয়ে গেল। যে অস্ট্রেলিয়া 23 বছর পর বাংলাদেশকে ডেকেছে, সেই অস্ট্রেলিয়া হয়তো এই একটা জয়ের কারণেই ভবিষ্যতে বাংলাদেশকে আবারও ডাকবে। আপনি জানেন যে আগামী বছর 2027-এ